জঙ্গলে একটা রূপ আলাদা সুমন, যেটা রাত্রে না গেলে বোঝা যায় না। এ বাবা, যে একটা একটা ভেটকি মাছের যে আস্ফালন, বন্দুকের গুলির মতো শব্দ হয় ভিতর থেকে। নাম দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষ, এবং সে পূর্বপুরুষরা কোন যুগে দিয়ে গেছে তাও সঠিক বলতে পারবো না। যে এই নামকরণটা কত সালে হয়েছে এটা বলতে পারবে না। মহাল করতে কবে কে গিয়েছিল, কাঠের নৌকায় কবে কে গিয়েছিল, মধু আর কাঠ তখন সংগ্রহ করতে হতো। তখন কাঁকড়া মাছ ছিল না। কাঠ তল রে, ধরো রে, হাইয় হাইয়, এরকম একটা শব্দ চালাই দেয় ওরা। আজকে এই পর্বে কথা বলবো ভানুদার সাথে ভূতের গাং নিয়ে। কারণ অনেক দর্শকরা কমেন্ট করছিল যে ভূতের গাঙে যে বৈশিষ্ট্য, ভূতের গাং নামটা খুব চমৎকার, ভূতের গাঙের কি ব্যাপার সেটা ভানুদার কাছ থেকে শুনি। ভানুদা নিজে ভূতের গাঙে গেছে তপনদার সাথে মাছ ধরতে। ক্যামেরার ওপারে অলোকদা আছে, অলোকদাকে নিয়েও ভানুদা গেছে ভূতের গাঙে। সম্প্রতি তারা দোবাকি ফিরে এসছে, ঘুরে এসছে। সেই সূত্র ধরে ভূতের গাংটার কথা শুনছিলাম। তো ভানুদা বলছে ভূতের গাঙে আমি 2 রাত কাটিয়েছি। সেই রাত কাটানো এবং সেই ভূতের গাঙের বৈশিষ্ট্য, কেন ভূতের গাং নামটাও খুব চমৎকার, ভানুদার কাছ থেকে শুনি সময় নষ্ট না করে। ভানুদা, ভূতের গাং ঠিক ম্যাপ পয়েন্টিং এ যদি ধরি কোথায় অবস্থিত সেইটা যদি আগে বলো। এটা তোমার ভূতের গাংটা অবস্থান করেছে ওপার বাংলা, এপারে ইন্ডিয়া। আচ্ছা। ওপারে বাংলার জঙ্গল, একটা মধ্যখানে বড় নদী দিয়ে বিভক্ত। আচ্ছা। সে নদীটা এই বিদ্যার থেকে প্রায় ডবল হবে কমসে কম। আচ্ছা। তা এই নদীর ভিতরে ভূতের গাং বলে একটা খাল, মানে নদী মতো ছোট নদী। বড় নদীর থেকে শাখা নদী বার হয়ে গেছে। তার দুধারে যে জঙ্গলগুলো আছে সেটাকে আমরা ভূতের গাঙের চর বলি। আচ্ছা, টেক। হ্যাঁ, ওটাই ভূতের গাং। ভূতের গাং বলে একটা জায়গা আছে, সেখানে আমরা গিয়েছি মাছ ধরতে, কাঁকড়া ধরতে। এইবার তুমি এটা তার কোন নদী দিয়ে যায় পঞ্চমুখী হয়ে যদি ধরি? দু সাইড দিয়ে যাওয়া যায়। ষাটজেলের ভিতর দিয়ে ঢুকে বাগান বাড়ির ওধার দিয়ে হয়ে যাওয়া যায় একটা, আর একটা মাতালা কেটে বড় নদী দিয়ে যাওয়া যায়। আর যদি আড়ে যেতে চাই আমরা মেটের ভিতর দিয়ে ঢুকে যেতে পারি। মেটের ও সাইডে, মেটেটা এখানায় মেটের মুখ, ওখানে যেয়ে পড়েছে 13 বাঁকিতে যেয়ে পড়েছে মেটে। আচ্ছা। হ্যাঁ, ওখানে বার হয়ে গেলে মানে এই জঙ্গলটা পুরো পূব সাইডে, অপোজিট সাইডে। এই জঙ্গলটার পশ্চিম দিকে আমরা আছি, একদম পুরো অপোজিট একদম সাইডে পূর্ব চলে যেতে হবে জঙ্গলটার। তার উপরে নদী পড়বে, নদীর উপরে বাংলাদেশ। বাংলাদেশের জঙ্গলে স্টার্ট, আর এপারে এটা ইন্ডিয়ার ভিতরে ভূতের গাং। ভূতের গাং। তো ভূতের গাঙের এই যে নাম, এর সঙ্গে তো একটা বেশ রহস্য জড়িয়ে। হ্যাঁ, আমরা যেটা পুরানো মাছ ধরা, খুব দীর্ঘদিন থেকে মাছ টাছ ধরছে এমন জেলে পাটির কাছ থেকে, আমি তো একটা বিষয় কি জানো তো, প্রথম বলি ভূতের গল্প অল্প সময় শেষ করা যায় না, আর ওই জন্য ভূতের কোনো গল্প আমি শুরু করতে চাই না, করো না, বলো না, করিও না। এর দীর্ঘ সময় লাগে, আর ভূতের গল্প শুনতে গেলে একটা মনোযোগ সহকারে লোকও লাগে। একা একা গল্প করবো ভূতের, আর একলা একলা শোনা যায় না। যাই হোক, তুমি একটা সাইড তুলেছো ভূতের গাঙের বিষয়টা জানার জন্য, তাই বলছি আমি। ওই যারা বয়স্ক লোক, দীর্ঘ 50-60 বছর ধরে জঙ্গল করে আসছে, যেরকম বৃদ্ধ হয়ে গেছে, সেরকম একটা লোককে আমি পেয়ে গেছিলাম। আমি ট্রলার থেকে নেমে তাদের নৌকায় উঠে গেছিলাম। যে ভূতের গাং নাম শুনে প্রথমে আমি একটু বললাম কি রহস্য আছে এর ভিতরে। উনি বলল, জঙ্গলের ভিতরে যে আমরা ভৌতিক রহস্যগুলো মাঝে মাঝে যেগুলো আমরা অনুভব করি, সেই ভূতের গাংটা দু সাইডে যে জঙ্গল, সেই জঙ্গলটার ভিতরে বেশি বেশি অনুভব করা হতো, বা বেশি বেশি রহস্যের সন্ধান মিলতো। অতএব ওই জায়গা মনে করতো, যারা প্রতিটা জঙ্গলের নাম তো দিয়েছে পূর্বপুরুষরা আমাদের, আমাদের কপালে কোনো নাম দেওয়া নেই, কিন্তু আমরা শুধু নামটা বহন করে চলছি। নাম দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষ, এবং সে পূর্বপুরুষরা কোন যুগে দিয়ে গেছে তাও সঠিক বলতে পারবো না। যে এই নামকরণটা কত সালে হয়েছে এটা বলতে পারবে না কেউ, ফরেস্টারও বলতে পারবে না, না আমরা বলতে পারবো। কারণ মহাল করতে কবে কে গিয়েছিল, কাঠের নৌকায় কবে কে গিয়েছিল, মধু আর কাঠ তখন সংগ্রহ করতে, তখন কাঁকড়া মাছ ছিল না, না কাঁকড়া অবিক্রি ছিল, মাছও অবিক্রি ছিল। তখন কাঠ আর মধু, কাঠ মধুর উপরে যারা মহাল করতে যাইতো, তারাই ওই জঙ্গলের নামগুলো নির্ধারণ করতো। আচ্ছা। তুমি এর আগে তো দেখেছো চিলমারির খাল,
তাহলে সেখানে তার নামটা কেন হয়েছে? আমি তোমার একটা ভিডিও দেখছিলাম, ওই রকম ভূতের গাংটা তারা নির্ধারণ করেছে। ভূতের সংখ্যাটা ওরা মনে করতো যে এই দুই ধারে ভূতের উৎপাত উপদ্রবটা বেশি চলতো। এই গাংটার দুই ধারে যে তটগুলো আছে, সেই তটগুলোতে যারা মাছ এই মধু আর হচ্ছে কাঠ কাটতে যেত তখনকার সময়, তাদের উপরে বেশি অত্যাচার চলছে ভূতের সাথে। তাই সেই জায়গাটার নাম পুরো ভূতের গাং দিয়েছে। কিন্তু ওরকম অত্যাচার অন্য অন্য জায়গায় চলবে, কিন্তু এই ভূতের গাং নাম আখ্যা পেয়েছে এই জায়গাটা। আচ্ছা এটাই হচ্ছে নাম, নামকরণটা এইরকম। আচ্ছা আচ্ছা ভূতের গাঙের থেকে কোন কোন দিকে গেছো তুমি? ভূতের গাং থেকে তুমি আমাদের এই ইন্ডিয়ার জঙ্গল যতটা আছে সব জায়গায় যেতে পারবে। ওর পাশাপাশি তক্তামারি, বকুলতলা, বিভিন্ন খাল, বিভিন্ন এই যেরকম ডাঙায় কলকাতা রোড যেমন, ওর ভিতরে বিভিন্ন নদী, বিভিন্ন খাল, বিভিন্ন নাম, যে নামগুলো সাধারণ কথায় একদম সত্যি কথা যেটা আমার একার পক্ষে মুখস্থ রাখাও সম্ভব না। এবার সেখানে যখন যাব, বাস্তবের সাথে যখন চলে যাবে তুমি, আস্তে আস্তে নাম মনে আসবে সব। কোনো জায়গার নাম না মনে থাকলে পাশের একটা জেলে বাড়ি আবার তোমায় বলে দেবে, কিন্তু সব নাম তোমায় মুখস্থ রাখা সম্ভব হয় না। আচ্ছা আমরা বড় বড় ম্যাপ করে নিই যে এই এরিয়ায় এই। আচ্ছা ভানুদা, ভূতের গাং নিয়ে যখন কথা বলছি, ভূতের গাং তাহলে যদি আমরা মেটে বা নবাকি 13 বাকি হয়ে যাই, সেক্ষেত্রে ভূতের গাঙে যাওয়া যায়, আবার সাতজিলিয়ার দিক দিয়েও ভূতের গাঙে যাওয়া যায়। এখন এই যে ভূতের গাং নিয়ে কথা বলতে গেলে একটা কথা মাতালা আছে, হয়েও ভূতের গাঙে যাওয়া যায়। ওখানে কি মাছের আধিক্য খুব? হ্যাঁ, ওখানে প্রচুর মাছের আধিক্য ছিল, এখন অনেকটা কমে গেছে আগের থেকে। এখন সর্বত্রই মাছের এটা অনেকটা কমে গেছে, কিন্তু একটা টাইমে ওখানে এত মাছের আধিক্য ছিল। আমার বাবারা গল্প করতো, বাবাদের মুখে শুনেছি, বাবা গিয়েছিল বেড জালে। বেড জাল অর্থাৎ কিরকম যেন ধরা জাল বলে ওগুলো, ধরা জাল। মানে পুরো খাল একটা, জুয়ার বেলায় গার্ড করে দেবে জালটা, দিয়ে এরা নৌকা আড় করে দিয়ে বসে থাকবে। জুয়ারের সময় খালের ভিতরে মাছ উঠে গেল জঙ্গলের ভিতরে, সেই মাছগুলো নামার সময় এই জালের ভিতরে পড়ে যাবে, এগুলোকে ধরা জাল বলা হয়। আচ্ছা তা বলছে বাবা যে একটা একটা ভেটকি মাছের যে আস্ফালন, বন্দুকের গুলির মতো শব্দ হয় ভিতর থেকে। 1/2 কিলোমিটার দূরের থেকে শোনা যাবে যে একটা ভেটকি মাছ উঠেছে বা বড় একটা মাছ উঠেছে, ফায়ার করেছে। জাল টাল ছিঁড়ে কেটে নিয়ে যাওয়ার মতো বড় বড় মাছ ছিল তখনকার সময়। এখন সে মাছগুলো খুব কম মেলে, শতকরা 2-5টা মেলে এরকম। আর তখন ও মাছগুলো ওই রকম ধরনের সাইজের মাছ, বড় বড় মাছের সাইজ ছিল খুব ঘন। মাছের সংখ্যা তোমার পরিমাণ মতো আগের মতো নেই। আচ্ছা, প্রসঙ্গত এই ভূতের গাঙের ওই সাইডে আমি একটা অফ ক্যামেরা একজনের কাছে শুনছিলাম যে ভূতের গাং নিয়ে তো রিসার্চ করছিলাম যে কার কাছে শোনা যায়, তো সঠিক কেউ তো বলতে পারছিল না ভূতের গাঙের ব্যাপারে। না না, আছে একজন ভূতের বলছে গান। ভূতের গাঙের ওইদিকে আমরা এখন কম যাই, তার কারণ ওইদিকে ডাকাতের ভয়টা আবার বেশি পাই আমরা, কারণ হ্যাঁ হ্যাঁ, ঠিক বাংলাদেশি বলেছে, ভুল বলেনি। বর্ডার আবার ইন্ডিয়ার বর্ডার, ফলে ওইখানে ভারত বা বাংলাদেশ যা ডাকাত তো কোনো দেশের হয় না, তারা যে কোনো দেশেরই শত্রু। শোনো একটা তো কথা বলি, ওইখানে শুনুন। কি আমরা যখন ওখানে মাছ ধরতে যাই, আমরা এই একটা ট্রলার বা একটা বোট থাকতাম না ওখানে, অন্তত পক্ষে 4 থেকে 5খানা ট্রলার থাকবে, একসাথে মাছ ধরতাম। এইবার যখন চলে আসতাম একসাথে চলে আসতাম, একমাত্র ডাকাতির ভয়ে। আচ্ছা তুমি যখন একটা দুটো ট্রলার থাকবে, ডাকাত তোমার চেপে ধরবে, কারণ 4-5খানা ট্রলার থাকলে ডাকাত টিম আসতে পারে না। আচ্ছা একটা একটা ট্রলারে তোমার মোটে না হলেও 10 থেকে 12 জন লোক থাকে। তো 10 থেকে 12 জন লোক থাকলে 5খানা ট্রলারে 50 জন লোক থাকে। ডাকাত টিম বড় জোর হতে পারে 8 থেকে 10 জন, তার উপরে হয় না। খুব বড় টিম কম দেখা যায়, আমরা দেখি না। 8 থেকে 10 জনের একটা টিম 50 জনের ভিতরে তাড়াতাড়ি আসতে পারে না। আর ট্রলারের ইঞ্জিনের কিন্তু সেই ক্ষমতা, ওর ডাকাত কোনো যদি বোর্ড নিয়ে আসে তা সে বোর্ডটাকে গুড়িয়ে দিতে পারে। ট্রলার তো সব 6 সিলিন্ডার থাকে না, হুম এর ইঞ্জিনের সেই রকম ক্ষমতা, ঢেউয়ে ডুবে যাবে ওরা। ওই জন্য ট্রলারের ধারে তাড়াতাড়ি আসে না। ছেঁচড়ামো ডাকাত যারা না পেয়ে, যারা ওই ছোট ছোট ডিঙি নিয়ে কাঁকড়া ধরতে যায়, তাদের উপরে আক্রমণ করে। আচ্ছা তাদের কাঁকড়াগুলো তুলে নিল, 5 দিন ধরে যে কাঁকড়া ধরলো সে কাঁকড়াগুলো উঠিয়ে নিল। এমনকি কিছু খাবার সরঞ্জামও তুলে নেয় অনেক সময়, খাদ্য খোরাকিও তুলে নিচ্ছে ছেঁচড়া ডাকাত যারা।
ডাকাত বিভিন্ন প্রকারের আছে। আর বাংলাদেশের জঙ্গলের ভিতরে এক ধরনের বড় বড় ডাকাত থাকে, সেগুলো হচ্ছে হাইজ্যাক করে নেয়, তুলে নেয়। আচ্ছা, ধরো তুমি একটা ব্যক্তি, তোমাকে উঠিয়ে নেবে, ওরা সন্ধান নিয়ে উঠিয়ে নেয়, উঠিয়ে নিয়ে এবারে পণ দাবি করবে। ওদের সেটা গ্যাংয়ের এখন ভিতরে অনেক তো কমে গেছে। অনেক কমে গেছে। বাংলাদেশের প্রশাসনও খুব তৎপর হয়েছে, ইন্ডিয়ার প্রশাসন তার থেকে তো বেশি, যার জন্য ওই লাইনটা অনেকটা কমে গেছে। ছেঁচড়ামো ডাকাত টুকটাক সব মেলে, জায়গায় আছে। হ্যাঁ, কিন্তু বড় ধরনের হাইজ্যাক হুম করা ডাকাত খুব বলতে কমে গেলে এক গেছে। কথা এখন সুন্দরবন জলদস্যু মুক্ত হুম হ্যাঁ, জলদস্যু মুক্ত বলা যায়। প্রায় বলা যায়। তবু মানুষ যেটা আগে সাবধানে ছিল, চলতে হয়। রাত বিরাত জঙ্গলে গেলেই একটা ভয় থাকে, তবু সাবধানে চলার চেষ্টা ওই করতে হয়। ভূতের গাঙের ওই চত্বর থেকে যেটা তুমি বলছিলে তক্তামারি বকুল, ছোট বকুল মারি না কি হুম, বলছিলে, ওই জায়গাগুলোতে নাকি এমন এমন খাড়ির সঙ্গে এমন এমন খাড়ির লিঙ্ক হয়ে আছে, ফলে ওই জায়গাগুলো দিয়ে সহজে মাছ কাঁকড়া নিয়ে চম্পট দেওয়া যায়। ফলে ওই জায়গাগুলোতে নাকি ওই কারণে অনেকে এখন কম যায়। আর যেহেতু 9 বাকি 13 বাকির ভিতর থেকে যাওয়া নিষেধ করে দিয়েছে এখন, হ্যাঁ হ্যাঁ, ফলে এগুলো কোর এরিয়া। কোর এরিয়া করে দিয়েছে একদম, ফলে যাওয়াটাই নিষেধ। ফলে ওই অঞ্চলগুলোতে এখন যেতে গেলে অনেক ঘুরে যেতে হয়। অনেক ঘুরে, অনেক ঘুরে সেটা মাতালা হয়ে যেতে হয়, মানে আউটসাইড দিয়ে বড় নদীর পথ ধরে যেতে বড় হয়। নদীর পথ ধরে যেতে সেটা হয়। ঘুরিয়ে পথ হয় অনেক। আর ঠিকই বলেছে যে বলেছে, আড়ের পথগুলো হলো দুবাঙ্কির অফিসের সামনে দিয়ে হুম, কিংবা মেটের ভিতর দিয়ে, এগুলো আড়ে যাওয়া যেত কিন্তু ওইখান এগুলো থেকে। এখন একদম বন্ধ করে আড়ের দিয়েছে। পথ বন্ধ করে দিয়েছে, তো চুরি চামার করে যারা যেতে পারে। আর অধিকাংশ টিম বাইরে দিয়ে ঘুরে যেতে হয়, নইলে সাত জেলের ভিতর দিয়ে। সাত জেলের ভেতর দিয়ে আসে। আমাদের ঝড়খালি থেকে সাত জেলে যেতে গেলে অনেক ঘুর হয়, এরকম সিস্টেম আচ্ছা, গুলো। ঠিকই বলেছে যিনি বলেছেন, তোমাকে ভুল বলেনি। তাহলে ভূতের গাং নিয়ে মোটামুটি যেটা শুনলাম সেটি হচ্ছে ওইখানে কোনো একজনের কোনো পূর্বপুরুষ। একজন নয়, ওখানটায় অটোমেটিক ভূতের উপদ্রব হতো। কাঠ কাটা যারা, তুমি রাত্রে নৌকায়, তোমার নৌকায় তুমি বসে আছো, শুয়ে আছো, রাত 12টার পরের থেকে তুমি শব্দ পাচ্ছ, কাঠ তোল রে, ধরো রে, হাইয়ো হাইয়ো, এরকম একটা শব্দ চালাই দেয় ওরা। যেটা অমাবস্যা পূর্ণিমা মুখে যদি পড়ে যায় বেশি হতো এই শব্দটা। আর অটোমেটিক্যাল জেলে পার্টি, নৌকা পার্টি এই কাণ্ড উৎসবগুলো দেখতে পেত। যার জন্য আধ্যাত্মিক যুগ হিসাবে, আধ্যাত্মিক জগতে যখন তুমি যাবে, প্রতিবেদন করবে, তখন ভূত বলে আছে বলে মানতে হবে। আর তারও প্রমাণও আছে, প্রমাণ ভিন্ন কোনোদিন কেউ কথা বলেনি। নামকরণটা হয়তো সেভাবেই আস্তে আস্তে হয়ে এইবার গেছে। তুমি জানবে, ভূত হয়তো আমরা ধরে কাউকে দেখাতে পারি না, কিন্তু যখন একা পড়ে যাই তখন ভূতের কবলে পড়ে যাই। বা আমরা যখন জঙ্গলের ভিতরে 5 জন হলেও যে আওয়াজটা শুনতে পাই, সেটা তো কাউকে আহ, দেখাতে পারবো না, কিন্তু তোমাকে আমরা শুনে এসেছি। তোমাকে এই কথাটা আমি বলি, তুমি একদিন রাত 12টার সময় বালিখাল জেটি ঘাট যেটা সেখানে এসেছিলে, আমাদের খুঁজছিলে, আমি আর বিশ্ব নৌকা নিয়ে এসে হ্যাঁ, চলে গেছিলাম। ভানুদা কি বলবো তোমার, অলোকদাও আছে, অলোকদা তুমি ছিলে না, বিশ্ব আর আমি একটা নৌকা নিয়ে পথ হারিয়ে ফেলেছি। 9টার থেকে রাত 11টা অব্দি সেই খালের যে মুখ, সেই মুখে আর ঢুকতে পারি। ওদের বলে দিয়েছিলাম নৌকাটা ওই খালে ঢুকিয়ে দিবি, বুঝলি আলোক। এরা সেই নৌকাটা নিয়ে সেই খালের মুখ আর খুঁজে পাচ্ছে না। 3 ঘন্টা ধরে। আমি দোকান বন্ধ করে তারপরে এরা ফোন করলো আমাকে, ভয়ে ফোন করছে না, ফোন করলো, ফোন করে আমি আবার চলে আসলাম, এসে লাইট সিগন্যাল দিলাম। তার মধ্যে ওরা হচ্ছে নদীর স্রোতে পড়ে, ঘোলায় পড়ে নৌকা ঘুরছে, পাক খেয়েছে, এরা নিজেরাই পড়েছে। এইখানে পড়ে এরা নিজেরাই ভয়ও করেছে যে, জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ, গাছের পাতার এত সুন্দর আওয়াজ, মানে এই দিক দিয়ে একটা হাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার ঘূর্ণিঝড়ে আবার উল্টো হাওয়া, এত সুন্দর আওয়াজ, আর এত আওয়াজ তোলে ওই পাতা, সে বিশ্ব তো ভয় পেয়ে রীতিমতো চুপ হয়ে গেছে। জঙ্গলে একটা রূপ আলাদা সুমন, যেটা রাত্রে না গেলে বোঝা যায় না। রাত না হলে, বেশি রাত না হলে গভীর রাতে আর জঙ্গলের ভিতরে বিষয়টা কি জানো তো, বিভিন্ন মরণ, আগুতে মরণ, এগুলো তোমার একদম। মরার টাইম হয়নি, অথচ তুমি মারা গিয়েছো। হয় বাগে ধরে মেরেছে, না হয় জলে ডুবে মরেছো, নৌকা ডুবি হয়ে, বোট ডুবি হয়ে। সেই অতৃপ্ত আত্মাগুলো মাঝে মাঝে হচ্ছে তাদের মানে রূপটা নিয়ে সুযোগ পেলে মানুষের সাথে ওরা একটু টাইম পাস করতে চায়, সময় নষ্ট করতে চায়, খেলাধুলো করতে চায়। যেটা আধ্যাত্মিক জগতে না গেলে, ভূতের গল্প আছে, তোমায় একদিন বলবো, সেটা নিরাবিল টাইমে বেশি টাইম নিয়ে বসবে, বিভিন্ন ধরনের ভূতের গল্প অনুভব করবে, শ্রোতারা যদি শুনতে চায় শোনাবে।
কিন্তু এই ভূতের আধ্যাত্মিক জগতে যেতে হবে, তখন বিজ্ঞানের জগৎ সম্পূর্ণ তুলে দিতে তা হবে। তুমি তুমি বলো, তুমি যে কথাটা বললে যে আধ্যাত্মিক জগতে যেতে হবে, আমি কোনো আধ্যাত্মিক জগতে যাব না। রাত 12টার সময় বালিখালে এসে বসে তুমি দাঁড়িয়ে আছো, আমরা ওইটুকুনি চত্বর পাক মারছি দাদা, তুমি সে ভাবলে বিশ্বাস করবে না যে কত ধরনের আওয়াজ গাছের। তোমার তো আওয়াজ ওখানে, তুমি তো ওই করছো, তোমাদের ডাকার জন্য যে আমি একা এসেছি রাত 12টায় বাঁধের উপরে, ওইখানে দাঁড়িয়ে আমার তখন মনে হচ্ছে যে এখানে আমার রাঙা ভাইকে বাগে ধরেছিল, ওখানে পোঁতা আছে, হ্যাঁ, সেই জায়গায় গিয়ে আমি তোমাদের শ্মশান ডাকছি। ওখানে, হ্যাঁ। হ্যাঁ, ওখানে যারা বিষ খেয়ে মরেছে এরপরেও ওখানে পুঁতেছে, 2-3খানা বাচ্চা জলে ডুবে মরেছে, সব ওইখানেই, ওখানে মাটি দেওয়া হয়। এবারে ওইখানে চিন্তা করো, আমি একা, শুধু মোবাইলের টর্চ হাতে, মোবাইল ছাড়া আলাদা তোমার টর্চ বড় টর্চ নেই। ছিল না? না, তাহলে তোমাদের ডাকতে গেছি, আমার ভিতরেও এরকম একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, কিন্তু আমি কাউকে ওটা প্রকাশ করছি না। তুমি যেমন তোমারটা প্রকাশ করছো, আমারটা আমি প্রকাশ করছি না। তুমি একা ছিলে? আমি তো একা ছিলাম, গিয়েছিলাম তো একা রাত 12টার সময়, তোমাদের জন্যই তো যাওয়া হয়েছিল। তা সুন্দরবনে যখন নিজে কোনো ফিল্ডে অনুভব করবে, তখনই তোমার আধ্যাত্মিক জগৎ কাজ করবে, কাজ শুরু করে, করবে, কাজ বিজ্ঞান করা জগৎ মুছে যাবে। মেন কথাটা হচ্ছে কি, যখন তুমি কোনো কারণে কোনো ফিল্ডে একা চলে যাবে এবং বিপদের মুখে পড়বে। এবং বিপদের মুখে পড়বে, তখন তোমার বিজ্ঞান জগৎ থাকবে না। বিজ্ঞান জগৎ তোমার মাথার থেকে মুছে যাবে, তুমি তখন আধ্যাত্মিক জগতে নেমে যাবে, ভূত অনুভব করতে পারবে। তো ভূত মানে পঞ্চভূতের একটাই, সেটাই আরো বেশি অনুভূত হয়। পঞ্চভূত যদি নর্মাল হয়ে যায়, পঞ্চ ইন্দ্রিয় যেটা, তখনই তুমি বেলাইনে চলে যাবে। আর ভানুদা যেটা বলছে, এখানে একটা কথা ধরিয়ে দিই ভানুদাকে, সেটি হচ্ছে সুন্দরবনের জঙ্গলে গভীর রাতে যারা থাকেন, যারা অন্ততপক্ষে সুন্দরবনের ভিডিও যারা দেখেন, তাদের মধ্যে অনেকে সুন্দরবন জঙ্গল করেন, যারা ওই গভীর রাতে সুন্দরবন চলেন এবং নৌকা নিয়ে যান, তারা অবশ্য বুঝতে পারবেন যে রাত্রে সুন্দরবন কতটা ভয়ঙ্কর। ফলে অবশ্যই যারা অবশ্যই। কথা বলে আধ্যাত্মিকতা নিয়ে, যারা কলকাতায় বসে ভিডিও দেখি, তারা সেই অনুভবটা হয়তো অনেকটা কম করতে পারে, বিশ্বাস করে তারা। আর ভানুদাদের মতো লোকেরা তো অন স্পট যায়, আহ, তারা যে কথাটা বলে সেটা অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তখন, যখন আমাদের মতো লোকেরা খানিকটা সেই পাল্লায় পড়ে। একদম। একদম রাইট কথা বলেছো সুমন তুমি। কারণ ভুলে বোঝানো অনেক কিছু সম্ভব হয় না। এটা ঠিক। যেটা অনুভব না করলে কোনো ব্যক্তি সেই জায়গায় না গেলে সে বুঝতে চাইবে না। যে হয়তো তুমি মনে করতে এতদিন যে আমি প্রতিবেদন নিচ্ছি ক্যামেরায়, ভানুদা হয়তো কিছু গল্প বলছে, কিন্তু না সুমন, ওটা বাস্তব। ব্যস্ত। বাস্তবে যখন তুমি এক কোণা এক কিঞ্চিত পড়বে, তখনই তোমার মনে হবে যে ভানুদা যা বলতো বাস্তব। কোনো ব্যক্তি যদি নিজে না ঠকে, ততদিন তার মানে ভিতরে জ্ঞানের জগৎটা খোলে না। এবং আমি এটা বলে দিই যে আমরা যখন ওই নৌকা নিয়ে বিপদের মুখে পড়েছিলাম, তার 2-3 দিন বাদে ওই নৌকাটা পুরো ডুবে গেছিল বোধহয়, না? হ্যাঁ, ওটা তো নৌকাটা একটু লিক ছিল, জোয়ারের জলে ডুবে যেত, ডুবে গেছিল। আবার তুলে আবার সারাই করলো। তুলে সারাই করা হয়েছিল। যাই হোক, ভূতের গাং নিয়ে কথা হচ্ছিল। আদতে পূর্বপুরুষদের দেওয়া একটা নাম, আর ওই ভূতের গাঙের লোকেশন এক্স্যাক্টলি ভানুদা বললো। আহ পঞ্চমুখী থেকে তো এখন যাওয়াটা কঠিন হয়ে গেছে অনেকটা, সাতজালিয়ার দিক দিয়ে অনেক সহজে যাওয়া যায়। সেই কারণে ভূতের গাঙের ওই সাইড দিকে যখন যাব আমরা, পঞ্চমুখীর টপকে যখন আমরা মরিচঝাপের দিকে যাব, ভূতের গাং নিয়ে আবার কোনো এপিসোড তাদের কাছে শুনবো। হ্যাঁ, শুনতে পারো। দেখা যাচ্ছে তারা বিস্তারিত ভূতের আরো গাং। আরো একটা বিষয় আগে তথ্য বুঝবে দিচ্ছে। সুমন, আমরা ভূতের গাঙের বিষয়ে যতটা জানি, আমরা যে খপ্পরে পড়েছি ওখানে, যে এইবার সাত জেলে, কুমিরমারি, শামসাননগর, ওলাইনির যারা মৎস্যজীবী, তারা কোনো রাতে বা কোনো জায়গায় ওই ভূতের গাঙের ভিতরে তারা কি খপ্পরে পড়েছে, কি পজিশনে পড়েছে, তারা বলবে তাদের মতো করে। ঠিক। এই এক এক ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা তো সুন্দরবনে শুনি, আর তাই তো সুন্দরবনের কাহিনী, সুন্দরবনের এই রহস্যজনক ঘটনাগুলো এত ভালো লাগে শুনতে। আপাতত সন্ধ্যা হয়ে যাচ্ছে ভানুদা। ঠিক আছে, অন্য একদিন অনলি ফর ভূতের গল্প হবে, সেটা সেইভাবে রেডি হয়ে আসবে। আর সময় নিয়ে করতে হবে, দিনের বেলা। আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। সেই দিন আর জোয়ার উঠে আসছে। আমার যে ভূতের অভিজ্ঞতাগুলো আছে, সেইগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সব দিন সব গল্প মনেও থাকে না, সত্যি কথা যেটা। কারণ এমন তোমার এমন কিছু জঙ্গল অভিজ্ঞতা সিচুয়েশন। অনেক দিনের। হ্যাঁ, জঙ্গল অভিজ্ঞতা অনেক দিনের। ভূতের গল্প কিছু আছে জঙ্গলের, যেমন আছে। জঙ্গল বাদে গ্রামের ভিতরে যে ভূতের গল্প নেই তাও না সমান।
গ্রামের ভিতরেও অনেক বাস্তব ভূতের গল্প আছে, যেগুলোকে আমরা কেন চেপে যাই, গল্পটা সত্যি কথা যেটা সবাই বিশ্বাস করে না। আর বিজ্ঞানের যুগ, যেখানে মানুষ বিজ্ঞানের যুগে চাঁদে দাঁড়িয়ে যাচ্ছে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে ভূতের কথা বলবো, উড়িয়ে দেবে, বলবে পাগল না, কে জানে। ওই জন্য আমরা সব গল্প করি না, সত্যি কথা যেটা। নিজের একটা অস্তিত্ব আছে, সম্মান আছে, যে একটা ভূতের গল্প করলাম, আর 5টা ইয়ং ছেলে তারা বললো ধুস ওসব বিশ্বাস করি না, কি বলছে ওসব। কিন্তু সত্যিকারের কথা, সেই 5টা ছেলের মধ্যে একটা ছেলে কখনো যদি কোনো রাতে বা কোনো জায়গায় ওইরকম কোনো একটা মুহূর্তে পড়ে যায়, সে তখন অনুভব করতে পারে ঠিক বা পারেও তাই অনেকে। ঠিক। তাহলে আমরা আপাতত উঠি এবার। হ্যাঁ, তাহলে অন্য ওঠা একদিন যাবে। আমরা এই নিয়ে ডিটেলস একটু কথা বলবো। অবশ্যই অবশ্যই সে টাইম দেব। আর সেদিন শুধু ভূতেরই গল্প হবে, বিভিন্ন প্রকারের গল্প হবে। ভূতে পাওয়া মানে যেটা ভূতে ধরা বলছি, কিভাবে ভূত ধরে একটা মানুষকে, সবিস্তারে বলবো তো সেদিন। ঠিক আছে, আজকে তাহলে এই ভিডিও এখানে শেষ করি। ভূতের গাং নিয়ে আমার মন ভরলো না, ভানুদারও মন ভরলো না। ভানুদা না, পুরোপুরি যতটুকুনি জানে, সে তো বাড়িয়ে বলে না, যতটুকুনি জানে সেটাই বললো। যখন মরিচঝাপি চত্বরটা, সাতজালিয়া চত্বরটায় যাব, আবার আমরা শুনবো এই ভূতের গাং নিয়ে। আপাতত এই ভিডিও এখানে শেষ করছি।